আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রিন্সিপাল সরি বলে আর সবাইকে সরি বলতে বলে, সবাই সরি বলে, বাট লিজা মুখ দেখে মনে হচ্ছে লিজা আমার উপর রেগে আছে। পুলিশ অফিসার এসে আমাকে সরি বলে আর বলে কে তুমি, যার জন্য আমি থামিয়ে দিলাম আর বললাম আপনি এখন আসতে পারেন বলে পুলিশকে পাঠিয়ে দিলাম। পুলিশ অফিসার চলে গেলে প্রিন্সিপাল সবাইকে রাগান্বিতভাবে বলে, এই শেষবার তোদেরকে ক্ষমা করা হলো, তোমরা সবাই আসতে পারো বলে সবাইকে পাঠিয়ে দিলে আমিও চলে আসতে যাবো। তখন প্রিন্সিপাল বলে, সরি বাবা, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আবার আমার খারাপ ব্যবহারের জন্য। আরে না না স্যার, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার অধিকার আছে আমাকে শাসন করার। প্লিজ স্যার, আপনি আর ক্ষমা চাইবেন না বলে আমি চলে আসলাম প্রিন্সিপালের রুম থেকে। বাহিরে জান্নাতুল দাঁড়িয়ে আছে। আগেই বলছি তোকে ওই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করিস না, তুই বোকার মতো তার চালাকির কাছে হেরে গেলি। আর থাম, আর কথা বলিস না প্লিজ। ওকে আর বলবো না, বাট আর কখনো যেন তোকে ওর সাথে কথা বলতে না দেখি। ওকে যা, আর কোনো কথা বলবো না। এর মধ্যে আদিবা আমার সামনে চলে আসলে আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই জান্নাতুল, বন্ধুত্বের নামে তুই যে বেইমানি করেছিস সেইটা তুই ঠিক করিস নাই। আমি জানতাম তুই যে কোনো সময় পাল্টে দিবি। আমি সব সময় তোর সাথে সাথেই ছিলাম। আর থাক, তোর মতো ছলনাময়ীর সাথে কথা বলতেও ঘৃণা আসে বলে চলে আসলে জান্নাতুল, ভালো লাগছে না আমার, আমি বাসায় চলে যাই রে বলে চলে আসলাম ভার্সিটি থেকে। বাসায় এসে দেখি সবাই হাসি খুশিতে আছে। আমি চুপচাপ করে রুমে চলে গেলাম আর ভাবতে থাকলাম মারিয়া কি ওই বাড়িতে গিয়ে সুখে থাকতে পারবে? আল্লাহ ভালো জানে। মারিয়া আমার রুমে এসে বলে, ভাইয়া ভার্সিটি থেকে চলে আসলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, এমনি চলে আইছি, ভালো লাগে না। তাই তুই কি কিছু বলবি? ভাইয়া শপিং মল যাবো, যদি তুমি নিয়ে যেতে। যাওয়াটা কি জরুরি তোর? না মানে মার্কেটে একটা নতুন 3 পিস আইছে, ওইটা আমার ভালো লাগছে তাই বলছি ভাইয়া। যা, তুই রেডি হয়ে আয়, আমি গাড়ি নিয়ে বের হচ্ছি বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম তার রুমে। আমি গাড়ি নিয়ে রেডি হলাম আর গাড়িতে 2টা হর্ন বাজালাম যাতে মারিয়া বুঝতে পারে যে গাড়ি নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মারিয়া আসলে আমি মারিয়াকে নিয়ে শপিং মলে গেলাম। মারিয়া ঘুরে ঘুরে অনেক দোকান দেখলো, বাট মারিয়া খুঁজে পাচ্ছে না তার পছন্দের 3 পিসটা। অনেক দোকান দেখার পরে একটা দোকান পেলে, বাট দাম চাই অনেক বেশি। চলো ভাইয়া 3 পিস কিনবো না, অনেক দাম চাই তারা। তো কি হয়েছে, টাকা কি তোর কাছে নাই? আছে বাট দাম তো অনেক বেশি। তো কি হয়েছে, কিনে নে বলে দোকানদারকে বললাম যে 3 পিসটা প্যাকেট করে দিতে। দোকানদার প্যাকেট করে দিলে আর মারিয়া টাকা দিয়ে দিলে। আমি মারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, ক্ষুধা লাগছে। আমি খাবার অর্ডার দিলাম কিছু। তখন পরে খাবার আসলে আমি মারিয়াকে বললাম আগে তুই খা, পরে আমি খাচ্ছি। কেন ভাইয়া, আগে তুমি খাও। ওকে খাচ্ছি, তুইও খা বলে আমি প্রথম খাবার খেলাম। তারপরে মারিয়া খাবারকে বিল দিয়ে বাসায় চলে আসলাম। মারিয়া তার রুমে পাঠিয়ে দিলাম, আমি আমার রুমে চলে আসলাম। ফোনটা বেজে উঠলে দেখলাম জান্নাতুল কল দিছে, রিসিভ করলাম। কি রে, কি করিস? কিছু করি না, তুই কি করিস? খাবার খামু এখন। ওকে যা, আগে খেয়ে আয়। মন খারাপ নাকি তোর? না, মন খারাপ হবে কেন? আচ্ছা পরে কথা বলিস, বাই। নিজের খেয়াল রাখিস তুই। তুইও রাখিস। আচ্ছা আমার বন্ধু কি খবর বলতো? আকাশ ভালো আছে। সময়ের জন্য আকাশের সাথে কথা বলতে পারি না। আচ্ছা রাখি রে, ভালো থাক। ওকে বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে আব্বু আসলে এসে আমাকে ডাকলে আমি নিচে গেলাম। তখন আব্বু বলে, মারিয়ার হবু শ্বশুরের সাথে আজকে কথা হয়েছে, আগামী মাসে 5 তারিখে মারিয়ার বিয়ে ঠিক করা হয়েছে, তুই কি বলিস? তোমরা যা ভালো মনে করো তাই করো। কিরে, আজকে ভার্সিটিতে কি সমস্যা হয়েছে তোর? তেমন কিছু না। আমি কিন্তু সব শুনেছি। তোর প্রিন্সিপালের সাহস আসলো কোথা থেকে? আমার নামটা বলতে পারিস নাই, দেখতি তোর প্রিন্সিপালের অবস্থা খারাপ হয়ে যেত। আব্বু তুমি জানো যে আমি ক্ষমতা দাপট দেখিয়ে চলি না, আর যা হয়েছে সব মিটে গেছে। কি হয়েছে আদি ভার্সিটিতে, আমাকে বল। আম্মু তেমন কিছু না বলে উপরে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। 4টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে জান্নাতুলকে কল দিলাম যে রেডি হয়ে থাক, তাকে নিয়ে ঘুরতে যাবো, আমি গাড়ি নিয়ে আসছি বলে কেটে দিলাম। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট আব্বু রুমে গেলাম। কিছু বলবি আদি? না মানে আব্বু তোমার গাড়িটা একটু লাগবে আমার। আমাকে বলার কিছু নাই, নিয়ে যা গাড়িটা, চাবিটা ওইখানে আছে। আমি চাবিটা নিয়ে আব্বুর রুম থেকে চলে আসলাম।
আর গাড়িটা নিয়ে সোজা জান্নাতুলের বাসার সামনে চলে আসলাম। এসে জান্নাতুলকে কল দিলাম আর বললাম নিচে চলে আসতে। জান্নাতুল নিচে আসলে আমি জান্নাতুলকে গাড়িতে উঠে বললাম, জান্নাতুল গাড়িতে ওঠে আর বলে কোথায় যাবি। আমি বললাম একটা জায়গায় যাবো, তুই আমার সাথে এখন ওই জায়গায় যাবি বলে আমি গাড়ি নিয়ে চলে গেলাম আমার গন্তব্যে। জান্নাতুল দেখে বলে, আরে এখানে কেন? এটা তো কাজী অফিস, এখানে তো বিয়ে করতে আসে সবাই। বিয়ে করতে আসছি, এখন বিয়ে হবে। মানে কি বলতে চাস তুই আদি? কেন বুঝতে পারছিস না বিয়ে হবে আজকে? কার বিয়ে হবে? কেন তোর বিয়ে? আমার বিয়ে আর আমি জানি না? আমি বিয়ে করবো না। আর তোকে তো আমি বিশ্বাস করে তোর সাথে এসেছি, আর তুই ছি। আমি এখন এখান থেকে চলে যাবো, আমাকে আটকানোর চেষ্টা করবি না। জান্নাতুলের হাতটা ধরে ফেলাই আর ভিতরে যেতে বলি, তখন জান্নাতুল সাথে সাথে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোর মতো বন্ধু আর যেন কারো না হয় যে নিজে আমাকে ডেকে এখন জোর করে বিয়ে করার কথা বলছে। আর তুই তো জানিস আমি একজনকে পছন্দ করি, তারপরে তুই ছি। আর এইবার যদি আমার হাতটা ধরিস তাহলে তোর খবর আছে। সাথে সাথে কাজী অফিস থেকে আকাশ আর দুইজন লোক বের হয়ে আসলে জান্নাতুলের চিল্লাচিল্লিতে সবাই কাজী অফিস থেকে বের হয়ে আসে। জান্নাতুল আকাশকে দেখে একটু অবাক হলে আকাশ বলে, কি হয়েছে জান্নাতুল, এইভাবে চিল্লাচ্ছ কেন তুমি? আগে বলো তুমি এখানে কেন? কেন আদি বলে নাই কিছু? আজকে আমার আর তোমার বিয়ে। না তো আমি তো কি আর কি হয়েছে আমাকে একটু বলো তো। তেমন কিছু না, এখন ভিতরে চল সবাই বলে সবাই চলে গেলে ভিতরে আমি সবার শেষে ভিতরে গেলাম। জান্নাতুল আমার কাছে এসে, সরি আদি, আসলে আমি বুঝতে পারি নাই আর তুইও আমাকে কিছু বলিস নাই। হঠাৎ করে বিয়ের কথাটা শুনে ভয় পেয়ে গেলাম, আর আমি মনে করছি তুই আমাকে বিয়ে করবি জোর করে, তাই ওই সময় প্লিজ আদি ক্ষমা করে দে আদি। আরে আমি তোকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তোর আর আকাশের ভুল বোঝাবুঝিতে তোরা ঝগড়া করে যে কথা বলিস না আমি সেটা জানি, তাই আকাশকে আমি ডাকছি আর বিয়ের কথা বলি। আকাশও রাজি আর তুই রাজি হবি সেটা আমি জানি, বাট কি সবসময় সারপ্রাইজ দিতে নাই সবাইকে, সেটা আমি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। তুই একটু আমার জায়গায় থেকে ভেবে দেখ যে আমি ঠিক করেছি কিনা। আমার বাসায় কিভাবে যামু, আমি আব্বুর সামনে কি মুখ নিয়ে যামু বিয়ে করে গেলে? আমি তো টেনশনটা বুঝতে পারছি। আমি আঙ্কেলের সাথে কথা বলে আসছি বলে বাহিরে আসলাম। এসে আঙ্কেলের সাথে কথা বললাম, তারপরে ভিতরে গেলাম। তখন জান্নাতুল বলে, কি বলে আব্বু? দোস্ত কি বলো শ্বশুরমশাই? আঙ্কেল বলে বিয়ে করে যেন তোরা আঙ্কেলের বাসা যেন না যাই, তাই না? আমি জানতাম আব্বু এটাই বলবে। জান্নাতুলের কানের কাছে গিয়ে বললাম যে আঙ্কেল বলছে তোদের দুইটাকে বিয়ে করে যেন সোজা তোদের বাসায় যেতে, আঙ্কেল অপেক্ষা করছে। সত্যি কুত্তা, তুই আমাকে কাঁদালি কেন? কই তোরে কাঁদালাম? তুই এমন ভাবে বলছস, আমি তো মনে করছি আব্বু মানা করছে, কুত্তা তোরে খুন করে ফেলমু। আদি বিয়ে কাজটা শুরু কর, সময় তো অনেক হলো। জামাই তো আর মনে হয় সহ্য হচ্ছে না, একটু ওয়েট করে জামাই বলে কাজীকে বললাম বিয়ের কাজ শুরু করতে। কাজী বিয়ের কাজ শুরু করে উকিল বাপ আমাকে বানায় আর সাক্ষী বানায়, সাথে থাকা দুইটা ছেলেকে কাবিন করে 10 লক্ষ টাকা আর বিয়ের কাজ সম্পন্ন করে। আমি জান্নাতুলকে আকাশের হাতে তুলে দিলাম আর বললাম, আমার বেস্ট ফ্রেন্ড জান্নাতুলকে তোর হাতে তুলে দিলাম, তার ভালো মন্দ দুইটা তুই দেখবি। আর জান্নাতুল তোকে বলছি, আকাশ অনেক ভালো ছেলে, বাট তাকে দেখে রাখিস। আর কিছু বলবো না তোকে, কারণ তোরা দুইটা হলি আমার বেস্ট ফ্রেন্ড। তোদেরকে অভিনন্দন, তোদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আমি জান্নাতুলকে কখন কষ্ট পেতে দিব না, কথা দিলাম সে আমার রাজ্যে রানী হয়ে থাকবে। আমিও কথা দিলাম আকাশকে, আমি কখনো ছেড়ে যাবো না তাকে, এমন কোনো কথা বলবো না যে সে কষ্ট পায়। তোদের কথা শুনে আমি খুশি হলাম, চল এখন তোদেরকে দিয়ে আসি বলে জান্নাতুল আর আকাশকে গাড়িতে উঠালাম আর গাড়ি সোজা জান্নাতুলের বাসায় নিয়ে আসলাম। আঙ্কেল বাইরে দাঁড়িয়েছিল, আমি গাড়ি সাইড করে ওদের দুইটাকে নামিয়ে দিয়ে আসলাম আর আঙ্কেল বলে আমি চলে আসলাম। বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, গাড়ি নিয়ে কই গেছিলি? তোর ফোনে কল দিলাম, কল ধরলি না কেন? আম্মু ফোনটা সাইলেন্ট ছিল, তাই কখন ফোন আইছে বুঝতে পারি নাই। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু বলে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, এসে দেখি আম্মু খাবার টেবিলে সাজিয়ে রাখছে। আমি খাবার খেয়ে চলে আসলাম আর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে নামলাম। আম্মু নাস্তা দিচ্ছে, আমি নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। আজকে জান্নাতুল আসবে না আমি জানি, তাই আমি মাঠের মধ্যে একটা জায়গায় গিয়ে বসলাম। হালকা হালকা বাতাস আসছে, আমি পকেট থেকে ফোনটা বের করে গেম খেলতে থাকলাম। হঠাৎ করে আমার সামনে কেউ একজন এসে দাঁড়ালে
আমি তার দিকে তাকিয়ে তো অবাক, কারণ সে ছিল একজন বোরকা পরা মেয়ে। আমি হঠাৎ চমকে উঠলাম আর বললাম, কে আপনি, আর আমার সামনে এসে দাঁড়ালেন কেন? তখন সে বলে, হাই, আমি আরিশা। আমি আদি। আপনাকে দেখলাম যে একা বসে আছেন, তাই আপনার সাথে গল্প করতে চলে আসলাম। আমার গল্প করতে ভালো লাগে না, আমি একা থাকতে চাই। আর আপনাকে তো এর আগে কখনো দেখি নাই। আমি এই ভার্সিটির ছাত্রী না, আমি এখানে একটা কাজে আইছি। ও আচ্ছা, দেখলাম গেট দিয়ে লিজা আসছে, আবার আমাকে ওর সাথে দেখে কি থেকে কি করে ফেলাই। তার থেকে ভালো এখান থেকে চলে যাই। আমি আরিশাকে বললাম, আপনি থাকেন, আমি চলে যাই। আরে না না, থাকেন, আমারও একা থাকতে ভালো লাগে না। আপনি থাকেন, আপনি থাকলে সময়টা একটু কাটবে, আর আপনার ক্লাস শুরু হতে তো আরো অনেক সময় আছে। দেখেন, আমি মেয়েদের সাথে এমনিতেই কম কথা বলি, আর তার উপর এইটা ভার্সিটি, এখানে আরও অনেক মানুষ আছে, তাদের সাথে গিয়ে বসে গল্প করেন, তাতে আপনারও ভালো হবে আর আমারও। আরে আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আরে কোনো সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, বাট আমার সমস্যা আছে। দেখলাম লিজা আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি ওই জায়গা থেকে চলে আসলাম, সোজা ভার্সিটির ভিতরে চলে গেলাম। আরিশা অনেকবার ডাকছে, বাট আমি চলে আসলাম। চুপচাপ করে বসে আছে। কিছুক্ষণ পরে লিজা আর আদিবার সাথে আরও কিছু লোক আসলো। আদিবা এখন তো দেখছি বাহির থেকেও মেয়ে আমদানি করে নিয়ে আসে ভার্সিটিতে। মেয়েরা যে কি দেখে ফালতু ছেলেদের সাথে কথা বলে। কি এমন টাকা আছে যার গরম তোমরা মানুষকে মানুষ মনে করো না? বাপের টাকা ছাড়া তো তোমরা অচল, বাপের ক্ষমতা ছাড়া তো চলতে পারো না। নিজের ক্ষমতা নিজের টাকা দিয়ে পারলে কিছু করে দেখাও তো, দেখি কি করতে পারো। এত বড় বড় কথা বলে লাভ নাই, তোর বাপের তো টাকা বা ক্ষমতা কোনোটাই তো নাই, তোর আবার লেকচার দেস। আমি একটা মুচকি হাসি দিয়ে চুপ করে থাকলাম। কিছুক্ষণ পরে ক্লাসে অনেক লোক চলে আসলে আর স্যারও চলে আসলো রুমে। দেখতে দেখতে তো তোমাদের পরীক্ষা চলে আসলে। এই মাসের 20 তারিখ থেকে এই নে তোমাদের পরীক্ষার সময়সূচি। আমাদের সবাইকে স্যার একটি করে পেপার দিলে, আর ওইখানে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। আর স্যার সবার উদ্দেশ্য করে বলে যে সবাই যেন ভালো করে লেখাপড়া করি। স্যার তার নিজের ক্লাস করিয়ে চলে যায়। একে একে করে সব ক্লাস শেষ হয়ে যায়, বাট আমার মন খারাপ কী কারণে তা আমি নিজেও জানি না। সবাই একে একে করে ক্লাস থেকে বের হয়ে যায়, বাট আমি বসে আছি ক্লাসরুমে চুপ করে। হঠাৎ প্রিন্সিপাল স্যার, আরে আদি, তুমি একা একা এখানে কি করে? সবাই তো চলে গেছে, তুমি যাও না কেন? শরীর খারাপ নাকি তোমার? না স্যার, শরীর ভালো আছে, আর এমনি বসে আছি, চলে যাচ্ছি স্যার বলে চলে আসলাম। হঠাৎ করে মন খারাপ, ভালো লাগছে না। আব্বুকে কল দিলাম, আব্বু রিসিভ করে, বলো আদি। আব্বু তুমি কি বাসায় চলে গেছো? না, এখন চলে আসমো। আব্বু আসার সময় আমাকে নিয়ে যায়। আসো, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। ওকে থাক, আমি আসছি। আসো, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম মেঘকন্যা ফোন দিছে, আমি রিসিভ করলাম। কেমন আছেন আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কই আছো তুমি? ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, আব্বুকে বলছে আমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, আদি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? জানি না, বাট তুমি কল দিলে আমার কথা বলতে ইচ্ছে করে। তোমার কল পেলে আমার মনটা ভালো হয়ে যায়। তোমাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি কিন্তু অনেক কালো, আমাকে দেখলে তোমার পছন্দ হবে না। ভালোবাসা সাদা কালো দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে আসে। তুমি যেমনে হয় না কেন, আমার আপত্তি নাই। আমি যদি বলি এখন আমাকে তুমি বিয়ে করো, তুমি কি পারবা আমাকে বিয়ে করতে? এখন এই অবস্থা, আমার পড়ালেখাও বাকি আছে, আর কিছুদিন সময় দেওয়া যাবে? হাতে সময় নাই, তাই বলছি যদি পারো তাহলে বলো, আর না হয় একেবারের জন্য বিদায়। তুমি কান্না করছো কেন? আচ্ছা কান্না থামাও, করবো বিয়ে এখনই। তুমি কি ভেবে চিনতে বলছো তো আদি? সব চিন্তা করে বলছি। বলে কবে বিয়ে করবা? ওয়েট করো। কিছুক্ষণ পরে আমার সামনে একটি গাড়ি হাজির হলে আরেকটা ছেলে আমার কাছে আসলে, তারপরে আমার আস্তে আস্তে ঘুম চলে আসলো। আর আমার কিছু মনে নাই। যখন আমার ঘুম ভাঙে তখন দেখলাম একটা অন্ধকার রুমে আমি শুয়ে আছি। আমি এইদিক ওইদিক তাকাতে থাকি, বাট অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। এইবার আমি জোরে জোরে চিল্লাতে থাকলাম। কেউ একজন রুমে প্রবেশ করলে তা আমি বুঝতে পারছি। এসে লাইট অন করে দেখলাম একটা ছেলে, আর এইটা তো সেই ছেলে। সাথে সাথে ছেলেটার কলার চেপে ধরলাম। এই যে তুমি আমাকে এখানে ধরে আনছো কেন? আজকে তোমার বিয়ে হবে তাই এখানে ধরে নিয়ে এসেছি। আর এই নাও, কিছু খেয়ে নাও, তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগছে। আর আমি গেলাম। ছেলেটা চলে গেলে সামনে খাবার কি করবো, ক্ষুধাও লাগছে। আমি যে মেঘকন্যাকে কথা দিছি সেটা কি হবে? এইদিকে আমার ক্ষুধার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আগে খেয়ে নেই, তারপরে ভেবে নেবো। উপরে ঢাকনাটা সরালাম, দেখলাম বিরিয়ানি। মনে হয় ক্ষুধা আরও বেড়ে গেল। হাত না ধুয়ে খাবার খেতে শুরু করলাম। 2 মিনিটে শেষ করে আবার ডাকাডাকি শুরু করলাম। আবার সেই ছেলেটা আসলে বললাম আরেক প্লেট বিরিয়ানি আনার জন্য। সে প্লেটটা নিয়ে গেলে
আরও 1 মিনিট পরে প্লেট নিয়ে আসলে আর বিরিয়ানি আমার হাতে দিয়ে বলে তাড়াতাড়ি খেয়ে নিতে। আমিও খেয়ে নিলাম আর 1 গ্লাস পানি খেয়ে হাতটা ধুয়ে নিলাম। ছেলেটাকে আবার ডাকলাম এইগুলো নেওয়ার জন্য। সে নিয়ে গেলে আর আমাকে একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলে এখন এইগুলো পরার জন্য আমি মানা করতেই ছেলেটার সাথে সাথে পিছন থেকে কি জানি বের করে। আমি বললাম আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। ছেলেটা বলে ভয় না, দেখো কি এইটা। আমি ছেলেটার হাতে এইটা দেখে তো অবাক হলাম, কারণ ছেলেটার হাতে ছিল। ছেলেটা পিছন থেকে একটা পিস্তল বের করে আমাকে বাধ্য করে শপিং ভিতরে কাপড়গুলো পরতে। আমি বললাম